একটি স্লোগান যা রাজপথে উঠে এসেছিল আর বদলে দিয়েছিল একটি আন্দোলনের চেহারা। কিন্তু সেই স্লোগানের পেছনের কৌশল আর নেতৃত্ব কি তুমি জানো? 2024 সালের আন্দোলন ছিল একটি দীর্ঘকালীন নিপীড়নের বিরুদ্ধে গণপ্রতিরোধ। কোটাধিকার হরণ, বিচার বহির্ভূত হত্যা, গুম, প্রোপাগান্ডা, সন্ত্রাস আর আন্তর্জাতিক রাজনীতিতে বিদেশি শক্তির দলদাস হয়ে রাষ্ট্রের সার্বভৌমত্ব বিকিয়ে দেয়া একদলীয় স্বৈরাচারী শাসনে বিকল একটি রাষ্ট্রযন্ত্র। এসবের বিরুদ্ধে বহু বছর ধরে যে ক্ষোভ জমেছিল তা বিস্ফোরিত হয় রাজপথে। দীর্ঘ আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে লড়াই জারি রাখতে গিয়ে এক বিএনপির 60 লাখের বেশি নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। সম্প্রতি এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে হাসিনার নিষ্ঠুরতার বিগত শাসনামলে ক্রস ফায়ার ও পিটিয়ে হত্যা করা হয় 4771 নেতাকর্মী। এই দীর্ঘ স্বৈরাচার বিরোধী সংগ্রামই ছিল 24 গণঅভ্যুত্থানের মূল ভিত্তি। 7 জুন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরা কোটা পর্যালোচনা গ্রুপ নামে সোশ্যাল মিডিয়ায় একটি গ্রুপ খুলে পরিকল্পিত কার্যক্রম পরিচালনার কৌশলের সূচনা করে। যেখানে আন্দোলনের নাম ছিল কোটা সংস্কার এবং আন্দোলনে ঘোষিত নেতৃত্বের টার্গেট ছিল কোটা সংস্কার, পত্রিকাগুলোতে আমরা দেখতে পাই সেখানে ছাত্রদলের পরিকল্পনা ছিল রাষ্ট্র সংস্কার। এবং এই 14 জুলাই রাতে রাজু ভাস্কর্যের সামনে এই প্ল্যাটফর্ম থেকে লেখা হয় এবং রাজপথে প্রথম উচ্চারণ করা হয়, কে বলেছে, কে বলেছে, স্বৈরাচার, স্বৈরাচার। সে রাতের স্বৈরাচার প্রচারণায় পরদিন থেকেই হাসিনা এবং তার পোষ্য ওবায়দুল কাদের বারবার ভুল করতে থাকে। 15 জুলাই ভিসি চত্বরে সন্ত্রাসী ছাত্রলীগ হামলা করলে তাদের দ্বারা সাধারণ শিক্ষার্থী সহ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অনেকেই আহত হন। 15 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের অবস্থান কর্মসূচির ছবি প্রচারিত হলে চট্টগ্রাম কলেজ ছাত্রদলের ওয়াসিম আকরাম তার ফেসবুক ওয়ালে লিখেন, সাধারণ শিক্ষার্থীদের পাশে আমার প্রাণের সংগঠন, আমি এই পরিচয়ে শহীদ হব। ঠিক এরই 16 ঘন্টা পর পুলিশ ও আওয়ামী লীগের সশস্ত্র হামলায় ওয়াসিম আকরাম শহীদ হন। ছাত্রদলের এই ওয়াসিম আকরাম ছিল গণঅভ্যুত্থানের দ্বিতীয় শহীদ। 16 তারিখ আবু সাইদ, ওয়াসিম আকরাম সহ সারা দেশে 6 জনের মৃত্যুর পরপরই আন্দোলন এক দফার দিকে অগ্রসর হতে থাকে। চারিদিকের এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 16 জুলাই তার ভাষণে উচ্চারণ করে, স্লোগান তুলুন, ফয়সালা নয় আদালতে, ফয়সালা হবে রাজপথে। দফা 1, দাবি 1, খুনি হাসিনার পদত্যাগ। এর পরপর 18 তারিখ থেকে রাজপথে এক দফার স্লোগান উচ্চিত হতে থাকে। 18 তারিখ দেশব্যাপী হত্যাযজ্ঞের পর স্বৈরাচারী সরকারের মন্ত্রীদের সাথে সমন্বয়কদের বৈঠক গোটা জাতিকে বিভ্রান্ত করে। এই ব্যানারটিকে ব্যবহার করে কেউ যদি আসলে তার রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা না অপচেষ্টা করে এবং সেটাকে কাজে লাগিয়ে আসলে জ্বালা পোড়া ভাঙচুর কিংবা এই সহিংসতাগুলো করে, সেটাকে আমরা কখনোই সমর্থন করি না। সে দায় তার। এই দিন থেকেই আন্দোলন আর কোনো সমন্বয়কের হাতে ছিল না। আন্দোলন তখন চলে যায় পুরোপুরি জনগণের হাতে, আর জনগণের দাবি ছিল একটাই, দফা 1, দাবি 1, হাসিনার পদত্যাগ। 7 জুন যখন কোটা সংস্কার আন্দোলনের শুরু, তখন থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কোটা পর্যালোচনা গ্রুপ নামে একটি ফেসবুক ভিত্তিক গোপন প্ল্যাটফর্ম গড়ে তোলে এবং সেখান থেকেই পরিকল্পনা করা হয় কিভাবে কোটা সংস্কারের দাবিকে ধাপে ধাপে রাষ্ট্র সংস্কার ও স্বৈরাচার বিরোধী দাবিতে রূপান্তর করা যায়। 6 জুলাই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রকাশ্যে আন্দোলনের প্রতি সমর্থন জানান। এরপর 11 জুলাই জাতীয়তাবাদী ছাত্রদল সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করে। 14 জুলাই স্বৈরাচারী শেখ হাসিনাকে প্রকাশ্যে স্বৈরাচার শব্দে প্রতিষ্ঠিত করে ছাত্রদল। এর পরবর্তীতে 16 জুলাই আনুষ্ঠানিকভাবে তারা রাজপথে নামার ঘোষণা দেয়, যা পুরো আন্দোলনের গতিকে পরিবর্তন করে। একই সাথে যুগপৎ আন্দোলনে থাকা রাজনৈতিক দলসমূহের পক্ষে দেশবাসীকে ছাত্র সমাজের এই ন্যায্য ও গণতান্ত্রিক দাবির পক্ষে সোচ্চার হতে আহ্বান জানানো আন্দোলনকে পোক্ত করে তোলে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কৌশলগত ঘোষণা আসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছ থেকে।
দেশের জেলা থেকে ওয়ার্ড পর্যন্ত বিএনপির লক্ষ লক্ষ কর্মী তাকিয়েছিল দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকে। তারেক রহমানের ফয়সালা নয় আদালতে, ফয়সালা হবে রাজপথে। দফা 1, দাবি 1, খুনি হাসিনার পদত্যাগ। শোনার পর দেশব্যাপী ছড়িয়ে থাকা বিএনপির সাংগঠনিক শক্তি পূর্ণ উদ্যমে গণঅভ্যুত্থানে নিজেকে সমর্পণ করে দিতে নতুন দিশা খুঁজে পায়। কেন্দ্রীয় নেতৃত্বহীন গণঅভ্যুত্থানে প্রাণ সঞ্চার করে বিএনপির সাংগঠনিক শক্তি। এই ঘোষণা শুধু ছাত্র জনতাকে নয়, পুরো দেশের মানুষকে এক দাবি, এক কণ্ঠে একত্রিত করে। পুরো আন্দোলন জুড়ে বিএনপি সরাসরি নেতৃত্বে না থেকেও মোড় ঘুরিয়ে দেয় মিডিয়া ম্যানেজমেন্ট, মিছিল সমন্বয় ও সাংগঠনিক দিক নির্দেশনার মাধ্যমে। এবং একটাই সত্য পরিষ্কার হয়ে ওঠে, যদি আন্দোলন ব্যর্থ হতো, সাধারণের কাতারে অনেকে বেঁচে গেলেও জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিতভাবে চিরতরে নিশ্চিহ্ন করা হতো। এই পুরো গণঅভ্যুত্থান জুড়ে বিএনপির 422 জন শহীদ হয়েছেন, তার মধ্যে ছাত্র দলেরই ছিল 143 জন। একটি গণঅভ্যুত্থান সংগঠিত হয় ইনফ্লুয়েন্স তথা প্রভাবিতকরণের মধ্য দিয়ে। এই 24-এর গণঅভ্যুত্থানে চরম উত্থান পতন ছিল। কখনো রিকশাওয়ালা, কখনো শিক্ষক, কখনো সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক কর্মী, কখনো বা বাসায় আশ্রয়দানকারী গৃহিণীরা, আবার কখনো বিদেশে অবস্থানরত রেমিটেন্স যোদ্ধারা, গ্রাফিক্স ডিজাইনারেরা ও সর্বশেষ সামগ্রিক রাজনৈতিক নেতাকর্মী প্রত্যেকের ইনফ্লুয়েন্সার ছিল। এই গণঅভ্যুত্থান সার্বজনীন, আমরা কার অবদানকেই ছোট করে দেখব না। 24-এর গণঅভ্যুত্থানে প্রাণ দেয়া শহীদেরা ও চিরকালের জন্য পঙ্গুত্ব বরণ করা অসংখ্য যোদ্ধারাই আমাদের মহানায়ক।